বেনারসে বেড়াতে এসেছি। সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা। অগস্ত্য কুণ্ডের সরু একটা গলির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তলার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক নেই বিন্দুমাত্র। তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো। তারা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানা দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানলা ছিল, তবুও ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানাকে এই বৈঠকখানার উপযোগী করার চেষ্টায় নিযুক্ত হলাম। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম, না, এখানা তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় একটা আয়না। লম্বায় 5 হাত এবং চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালি রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলাম আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলাম, আয় রে ঝুমি, আয়। ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালো, কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলাম, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে এসে আর ডাকলেও আসতো না। এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করার সময়ও গড়গড় করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণ বোঝা গেল না। দিন 3 পরের কথা, দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি, হঠাৎ নিচতলা থেকে বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল আমার ছোট ভাই, বয়স 7 বছর। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখলাম আয়নার সামনে জড়োসড়ো হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল 2 চোখ বন্ধ করে চিৎকারের পর চিৎকার করছে। কি রে বিমল, কি হয়েছে রে? জুজু দাদা, জুজু, আয়নার ভিতরে জুজু। কি যাতা বলছিস? কই, আয়নার ভেতরে খালি তুই আর আমি ছাড়া তো কেউ নেই। না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভিতর থেকে আমার দিকে কটমট করে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম, কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এই ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে। আশ্চর্য! একখানা জীর্ণ তক্ত সেকেলে সাধারণ আরশি, তার অপরিষ্কার কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতির কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটা বা অন্য কোনো রকম জীব?
সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নাটার পিছনের ফাঁকে উকি মারলাম। কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য 2 হাতে আয়নাটাকে ধরে টেনে সরাতে গেলাম। কিন্তু পারলাম না, ভীষণ ভারী। অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সেই ব্যর্থ চেষ্টা ছেড়ে দিলাম। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে 2 জন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলা বসে বসে খবরের কাগজ পড়তে লাগলাম। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে মনের ভেতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই। কে যেন অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাবার কথাও নয়। তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলাম না। সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলাম বারবার। আবারও মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরনো আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলাম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি। হ্যাঁ, সে মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছুই বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার জিভখানাও ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে। আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোককে দেখেছিলাম। এরও চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালাম, কিন্তু কই, আর কেউ তো নেই এখানে। আবার আয়নার দিকে চোখ গেল। তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই। ভূতটুত মানি না, আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না। কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম। নিজের মনে হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশি, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো। এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এ ঘরে কেউ নেই বটে, কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গেই। খবরের কাগজ ফেলে উপরে গেলাম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভিতর সে যাকে দেখেছিল তারও চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতোই। গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলাম। আমাদের দুজনেরই এরকম একই রকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমিই বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি, বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাবার কারণ কি?
গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সবজান্তা লোক। বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমাদের বাড়িতে ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ ছিল। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এই বাড়িতেই আছে? আমি জিজ্ঞেস করলাম, শিবপ্রসাদ বাবুকে? কাশীর একজন মহাজন, আগে এ বাড়িখানা তারই ছিল। তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। কিরকম? রাগের মাথায় তিনি এক চাকরকে এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেয়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললাম, তারপরে এই বাড়িখানা বিক্রি হয়ে যায়। নতুন মালিক এখানে এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেননি। কেন? ওই আয়নাখানার ভয়ে। তার মানে? আয়নাখানার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে। সেসব আজগবি কথা আমি বিশ্বাস করি না, তাই আপনাকেও বলতে চাই না। আয়নার যদি এমন দুর্নাম, তবে ওখানে ভেঙে ফেললেই তো সব লেটা চুকে যায়। নতুন মালিককে সেই পরামর্শও কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলোয়নি। যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে, ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চাইছেন ওটা হচ্ছে ভুতুরে আয়না? আমি বলি না, লোকে বলে। এক লাফে আমি উঠে দাঁড়ালাম। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গড়ার। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে সজোরে একখানা আঘাত করলাম। প্রকাণ্ড কাচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল এবং পর মুহূর্তেই দেখলাম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করলাম। কাচের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপর ধপাস করে বসে পড়লেন। এরপর আর যে কদিন বেনারসে ছিলাম আর কোনো গোলমাল হয়নি। তবে এখনো সেই ঘটনা মনে পড়লে ভয়ে গা শিউরে ওঠে। কিরে, মুখ গোমড়া করে বসে আছিস কেন? আর মুখ গোমড়া, আমার অ্যানিমেটর হওয়ার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে। স্বপ্নটা আর পূর্ণ হবে না রে। কেন এরকম বলছিস কেন? যে ইনস্টিটিউটে খোঁজ নিচ্ছি, লক্ষ লক্ষ টাকা কোর্স ফি, কি করে শিখবো অ্যানিমেশন? চিন্তা করিস না, তোর জন্য একটা দারুণ খবর আছে। পিঞ্জিরা অ্যানিমেশন এখন নিজেরাই অ্যানিমেশন শেখাচ্ছে, তাও নামমাত্র খরচে। হ্যাঁ, কি বলছিস? পিঞ্জির অ্যানিমেশনের কাছ থেকে অ্যানিমেশন শিখবো? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর ভাবতে হবে না, এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে অ্যানিমেশন কোর্সে ভর্তি হয়ে যা আর পূরণ কর তোর অ্যানিমেটর হওয়ার স্বপ্ন। তোকে প্রফেশনাল অ্যানিমেটর বানানোর দায়িত্ব সম্পূর্ণ পিঞ্জিরা অ্যানিমেশনের। আরও দেরি করবি নাকি এখনই ফোন করে অ্যাডমিশনটা নিবি? না না, আমি এখনই ফোন করছি। অ্যানিমেশন শিখুন, ভবিষ্যৎ গড়ুন, সাথে আছে পিঞ্জিরা অ্যানিমেশন।